2024 সালের জুলাই আগস্টের ভয়াবহ সহিংসতা, নৈরাজ্য, নাশকতা, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মধ্য থেকে যে একটা ভয়াবহ ঘটনা ঘটিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করা হলো, সেই ঘটনাটাকে আবার একটু ফিরে দেখতে চাই। কারণ বাঙালির স্মৃতি নাকি স্বল্পেই বিলোপ হয়ে যায়, এমন একটা কথা তো প্রচলিত আছে। একটু আমরা মনে করি এই ঘটনার যিনি বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্যরা, তারা কিভাবে দেখেছিলেন বিষয়টাকে। এই ঘটনার সবচেয়ে বড় ভিকটিম যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি বলেছিলেন? শেখ হাসিনা বলেছিলেন এটা কোনো আন্দোলন না, এটা সম্পূর্ণরূপে একটি সাজানো ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রে দেশি এবং বিদেশিরা জড়িত ছিল। লক্ষ্য শেখ হাসিনাকে উচ্ছেদ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশিরা তাদের কর্তৃত্ব স্থাপন করতে চাইবে, যেটায় তিনি রাজি না। আর যারা ঘটনা ঘটিয়েছিলেন তারাও বলেছিলেন যেটা কোনো বিপ্লব না, এটা একটি ষড়যন্ত্র। তাদের স্বীকারোক্তি, এই বিষয়গুলোকে আমরা একটু আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সবচেয়ে বড় সাহায্যকারী বিদেশি আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, সেই ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে উচ্ছ্বসিত হয়ে নিজে গড়গড় করে সব স্বীকার করে ফেলেছিলেন। আমরা তার মুখ থেকে একটু শুনি না তিনি কি বলেছিলেন। Behind the whole revolution. Some of the leaders of the student movement are here at this. Yeah, want to see it? They just look like any other young person. You will not recognize it. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He did not name many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't. এখানে ডক্টর ইউনূস বললেন যেটা সাডেনলি কিছু হয় নাই, অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটা হয় নাই। এটা হোল ম্যাটারটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, অর্থাৎ সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। এবং তিনি বাংলাদেশের বর্তমান সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন সমস্ত ঘটনার তিনি ছিলেন মাস্টার মাইন্ড। হঠাৎ করে কিছু হয় নাই, দীর্ঘ সুপরিকল্পনা এবং ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে। অর্থাৎ তিনি নিজে স্বীকার করলেন যেটা নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, একটা মেটিকুলাস ডিজাইনে সবকিছু করা হয়েছে। তাহলে শেখ হাসিনা যেটা বলতেন যেটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্র, সেটা ইউনূস স্বীকার করলেন। এখন যে মেটিকুলাস ডিজাইনের যিনি মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড যিনি জনাব মাহফুজ আলম, তিনি কি বলছেন, তিনি এই বিষয়টাকে যেভাবে দেখেছেন সেটাকে আমাদের আবার একটু মনে করিয়ে দেখা দরকার। তিনি এটাকে যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে জাস্ট একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। তিনি বললেন যে এটা একটা চক্রান্ত করা হয়েছিল এবং হাসিনাকে উচ্ছেদ করা হয়েছিল। তা যিনি সবকিছুর মাস্টার মাইন্ড, তিনি বলতেছেন এটা একটা চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত করে হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। তাহলে ডক্টর ইউনূস যেটা বললেন যে মেটিকুলাস ডিজাইন করে পরিকল্পিতভাবে করা হয়েছে, তার মাস্টার মাইন্ড বললেন যে এটা একটা চক্রান্ত করে রেজিম চেঞ্জ হয়েছে, হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। আর শেখ হাসিনা বলছেন যেটা কোনো বিপ্লব আন্দোলন না, এটা পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করা হয়েছে। তাহলে শেখ হাসিনার কথাটা
যারা ঘটনা ঘটিয়েছেন তারাই তো স্বীকার করলেন। এটাকে বলে স্বীকারোক্তি। এখন এখানে যে ডক্টর ইউনূস সবকিছু করেছিলেন এবং তিনি যে এখানে বড় ধরনের একটা ফান্ড বিনিয়োগ করেছিলেন, সেটা জামাতের একজন বিখ্যাত নেতা, যিনি জামাতের ইউরোপে তাদের মুখপত্র, তিনি বিভিন্ন সময় এই কথাগুলিকে বিভিন্ন সময় বলেছেন। তিনি ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে তিনি বলেছেন যে এটা ছিল একটা বড় ধরনের ইনভেস্টের মধ্য থেকে করা। আর মানে অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই ইনভেস্টমেন্টের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ছিলেন, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিভাবে গুরুত্বপূর্ণ? তিনি এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছেন। কিভাবে ইনভেস্টমেন্ট? যে বিদেশি ফার্ম নিয়োগ করা হয়েছে, সেই বিদেশি ফার্মকে অর্থাৎ লবিস্ট ফার্মকে টাকা দিয়ে ম্যানেজ করার যে কাজটি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উড়িয়ে দেওয়া যাবে না। এই উচ্ছেদে অর্থাৎ এই যে ষড়যন্ত্রে ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এইটা জনাব আবু বক্কর মোল্লা, জামাতের নেতা, তিনি কি বলেছেন, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদের একটু শোনাতে চাই। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন জনাব আবু বক্কর মোল্লা, তিনি জামাতের গুরুত্বপূর্ণ নেতা, তিনি ইউরোপে তাদের মুখপাত্র। তিনি বলছেন যে ইউনূস যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, সেই লবিস্ট ফার্মের সঙ্গে লিখিত চুক্তি হয়েছিল যে কিভাবে তারা কাজ করবে, এবং সেই লবিস্ট ফার্মে ইউনূস টাকা দিয়েছিলেন। পরিষ্কার হলো, এভাবেই শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছিল। বিষয়টি ভুলে যাবেন না। ফেব্রুয়ারিতে নির্বাচনটা আদৌ হবে কিনা তা নিয়ে বিএনপিরই একেবারে তৃণমূল পর্যায় থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যখন সন্দেহ, অবিশ্বাস, আশঙ্কা তুঙ্গে, এমনকি তারেক রহমান নিজে যখন রোববার তার এক ভার্চুয়াল বক্তৃতায় স্পষ্ট করে বলেছেন যে এমন হওয়ার কথা ছিল না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, তা নিয়ে জনমনে এ ধরনের আশঙ্কা, উদ্বেগ, অস্থিরতা সৃষ্টি হওয়ার কথা ছিল না। এবং তিনি এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে এই অবস্থা চলতে থাকলে হয়তো একটা অগণতান্ত্রিক অপশক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়ে ফেলতে পারে, যেটা শুনলে পড়লে স্পষ্টতই বোঝা যায় তিনি এমনকি সেনা শাসন চলে আসতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন। তেমন একটা অবস্থায় তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে সোমবার বিএনপি 237টি আসনে এমপি প্রার্থীদের তালিকা দিয়েছে। প্রাথমিক মনোনয়ন হিসেবে তারা এটা ঘোষণা করেছে এবং ধারণা করা যায় তারেক রহমানের ওপর এই যে নির্বাচনী জোয়ার দলের ভেতর আসছে না, এই নিয়ে চাপ এত বেড়েছে, মানে তিনি নিজেও এতে মানসিকভাবে এতটা অস্থির বোধ করছেন। কারণ বিএনপির ভেতরে কথা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে তাদের ভেতরে নির্বাচনী জোয়ার তুঙ্গে উঠবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও মনে করেন যে তারেক রহমান দেশে ফিরলেই বোঝা যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে, মানে নির্বাচনের একটা হাওয়া শুরু হয়েছে। কারণ তারেক রহমান তো বলেই রেখেছিলেন নির্বাচনী হাওয়া শুরু হলে তিনি দেশে আসবেন, নির্বাচনী তফসিল হলে তিনি দেশে আসবেন। কিন্তু না তফসিল না হাওয়া, কোনোটাই ঠিক বিএনপির অনুকূলে বলে এখন বোধ করা যাচ্ছে না। আর এই মনোনয়নের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে তাতে তেমন কোনো সারপ্রাইজ নেই। বিএনপির শীর্ষ নেতৃত্বের সকলকেই মনোনয়ন দেওয়া হয়েছে। জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান, স্থায়ী কমিটির এই 3জন সদস্য নির্বাচন করছেন না।
তবে জমির উদ্দিন সরকারের ছেলে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। আমার কাছে মনে হয় রুমিন ফারহানা মনোনয়ন পান নাই, তিনি হয়তো নারী আসনে মনোনীত হবেন এমন প্রতিশ্রুতি পেয়েছেন দলের কাছ থেকে, কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য কিশোরগঞ্জের যেই বিএনপি নেতাকে তার জেলা কমিটি থেকে সদস্যপদ স্থগিত করা হয়েছিল, সেই অ্যাডভোকেট ফজলুর রহমান আবার মনোনয়ন পেয়েছেন বিএনপির এই তালিকায়। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বটে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় সারপ্রাইজ এখানে হচ্ছে এটা যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করছেন, আর তারেক রহমান একটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। বগুড়া 6 আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটাই হবে প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা। খালেদা জিয়া 3টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভেবে দেখুন যে অক্টোবরের শুরুতে তারেক রহমান তার এই 17 বছরের প্রবাস জীবনের মধ্যে প্রথমবারের মতো কোনো সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দিলেন। বিবিসি বাংলার কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রথম বিবিসি বাংলাকে এমন প্রশ্ন করতে দেখা গেল তারেক রহমানকে যে আপনি কি নির্বাচনে অংশ নেবেন দেশে ফিরে এসে। তিনি বেশ কয়েকটি প্রশ্নে বারবার প্রশ্নের পিঠে প্রশ্ন করে বিবিসি বাংলাকে এই খবর বের করে আনতে হলো যে তিনি বললেন যে তিনি রাজনীতির মানুষ, কাজেই তার প্রত্যাশা থাকবে যে তিনি দেশে ফিরতে পারবেন এবং দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে পারবেন। বিবিসি বাংলার সেই সাক্ষাৎকারটি দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল তা বুঝতে হলে ওই প্রশ্নটির দিকে নজর করতে হবে, যেই প্রশ্নে বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তারেক রহমান তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দেন, দল চাইলে নিশ্চয়ই তিনি এই দায়িত্ব নিতে পারেন, মানে তিনি হতে পারেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমানকে বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রচারণায় যেমন বিএনপির তৃণমূল থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কারো মধ্যে কোনো আগ্রহ দেখা যায় না, যে কারণে বিএনপির এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে থাকতে হচ্ছে তারেক রহমানকে। তারেক রহমান ওই সাক্ষাৎকারে তার মা খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তার খালেদা জিয়া কতটা অসুস্থ সেটা তুলে ধরে তিনি বলেন যে তার শরীর যদি অনুমোদন করে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তার পরামর্শেই নিশ্চয়ই বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ নেবে এবং হয়তো তিনি নির্বাচনেও অংশ নিতে পারেন। মানে পরামর্শটুকুও তখন পাওয়া যাবে কিনা তারেক রহমান এতে একটা সন্দেহ প্রকাশ করে এমন একটা প্রেক্ষাপট হাজির করেন বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে যে তারেক রহমানই হতে হবে আগামীর বিএনপির প্রধানমন্ত্রী বা তারেক রহমানই হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী। এই সাক্ষাৎকারটা একটা মানে পরীক্ষামূলক ঔষধের মতো তারেক রহমান আসলে বাজারে ছেড়ে দিয়েছিলেন, যেইখানে তিনি দেখতে চেয়েছিলেন যে এই যে তারেক রহমানই কি হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে দল চাইলে নিশ্চয়ই তিনি দায়িত্ব নিতে পারেন এমন কথা বলার পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন ওঠে কিনা তার চেয়েও বড়ভাবে যেটা দেখতে চেয়েছিলেন তারেক রহমান। মনে রাখবেন তারেক রহমান কোনোদিন প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না, তিনি নির্বাচনে অংশ নেন নাই, তাকে সরাসরি দলের যুগ্ম মহাসচিব করে দেওয়া হয় তার মা খালেদা জিয়ার সিদ্ধান্তে। তার মা খালেদা জিয়াই তাকে করে দেন বিএনপির যুগ্ম মহাসচিব যখন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে তারপর, এবং তখনই তারেক রহমান ওই যে সমান্তরাল সরকারের সমান্তরাল একটা সরকার ব্যবস্থা গড়ে তোলেন তার হাওয়া ভবন কেন্দ্র করে। এই ঘটনাটি, এই মেমোরিটি যে কত তাজা, যেই বিবিসি বাংলা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিনা সেই খবর বাজারে আনলো, সেই বিবিসি বাংলাকেই ওই সাক্ষাৎকারের 2 সপ্তাহের মধ্যেই দেখা গেল তারা এমন এক খবর ছেপেছে যেখানে তারা বলছে বিএনপি নির্বাচনে তারেক ইমেজ ব্যবহার করতে চায়, কিন্তু হাওয়া ভবন মেমোরি একটা বড় সমস্যা।
কারণ তারেক রহমান বিবিসি বাংলায় ওই সাক্ষাৎকার দিয়ে দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশের সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেনাবাহিনী, তারা প্রত্যেকে এবং বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সর্বত্র এই বিষয়টির কেমন প্রতিক্রিয়া হয়, মানে একটা জোয়ার সৃষ্টি হয় কিনা যে তারেক রহমানকেই চাই বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে। এবং এই যে একটা অনেক দিন ধরে, অনির্দিষ্ট কাল ধরে বিএনপির ভেতরে যে অনিশ্চয়তা যে এর পরবর্তী কাণ্ডারি কে হবেন, তা খালেদা জিয়া কি পারবেন, তিনি কি ততটা সুস্থ আছেন, ততটা শক্ত আছেন, তিনি কি পারবেন এবার বিএনপিকে নেতৃত্ব দিতে নির্বাচনে এবং পরবর্তীতে সরকার গঠনের পর সেই সরকারের নেতৃত্বে, সংসদের নেতৃত্বে কি আসতে পারবেন খালেদা জিয়া? এই প্রশ্নগুলো, এই উদ্বেগগুলো যখন বিএনপির ভেতরে এবং বিএনপি সমর্থক, বিএনপির পৃষ্ঠপোষক বিভিন্ন সেক্টরের, মানে একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে পর্যন্ত, তখন তারেক রহমান চেয়েছিলেন তার নামটাকে লঞ্চ করে একটা জোয়ার সৃষ্টি করতে। কিন্তু ওই যে বললাম, এমনকি বিবিসি বাংলাকেও বুঝতে হলো যে এই যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই খবরটা তাদের সাক্ষাৎকারের মধ্যে এলে তাদেরকে এখন এটা দিয়েও ব্যালেন্স করতে হবে যে কি ব্যাপক পরিমাণ সন্দেহ, উদ্বেগ, আশঙ্কা আছে তারেক রহমানের ফেরা নিয়ে, সেই বিষয়টাও। কারণ হাওয়া ভবনের মেমোরির বিষয়টা যে বলেছে বিবিসি বাংলা, সেটা এখনো ভীষণ দগদগে এবং সেনাবাহিনী কিছুতেই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, বিএনপি ক্ষমতায় এলে সরকারের নেতৃত্বে দেখতে চায় না। কারণ এই তারেক রহমানকে দুর্নীতির কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনী গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে ১/১১ সরকারের সময় নির্যাতন করেছিল, যে নির্যাতনের মুখে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল, আর কখনো রাজনীতিতে সম্পৃক্ত হবেন না এমন মুচলেকা দিয়ে। মানে সেনাবাহিনীর রাজনৈতিক সংস্কারের এক উজ্জ্বল উদাহরণ, মানে সেনাবাহিনী যে কাউকে ছাড়ে না তার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে সেনাবাহিনী এখনো তারেক রহমানকে শায়েস্তা করার বিষয়টিকে দেখে। কাজেই তারেক রহমান একদিকে যেমন এখন পর্যন্ত, মানে এত পালা বদলের পরেও সেনা নেতৃত্বের সঙ্গে কোনো আস্থার সম্পর্ক তৈরি করতে পারেননি, তেমনি ব্যবসায়ী, কূটনীতিক, বিদেশি সংস্থাগুলো, দাতা সংস্থাগুলো, আন্তর্জাতিক পক্ষগুলো সবারই তারেক রহমান বিষয়ে একটা মতামত হচ্ছে যে তিনি একজন প্রধানমন্ত্রীর বকে যাওয়া পুত্র মাত্র, এবং সেই বকে যাওয়া পুত্রের কাছে 2024-এর জুলাই আগস্টের এই মহান আন্দোলনের পরে যে সরকার গঠিত হচ্ছে, সেই সরকারের ভার ছেড়ে দেওয়া যায় না। আর জামায়াতে ইসলামী তো ব্যাপক প্রচারণা চালাচ্ছেই, যে জামায়াত বলেই আসছে যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে দেখা উচিত। আর জামায়াতে ইসলামী ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে যে চাঁদা ওঠে পল্টনে, সেই চাঁদা যায় লন্ডনে, মানে বাংলাদেশে চাঁদা উঠছে আর সেই চাঁদায় লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন তারেক রহমান। এই পরিস্থিতিতে তারেক রহমান আসলে ফেল করেছেন গত 1 বছরের বেশি সময়ের মধ্যে তাকে বিএনপির মনোনীত পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে, অনুমোদিত করতে। আমার কাছে বিএনপির যে মনোনয়ন তালিকা, সেটা সবচেয়ে বড় প্রমাণ এই ঘটনাটির। খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মানে তারেক রহমান যে বলেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে পরামর্শ দেবেন, এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াই বিএনপির নির্বাচনী পুরো ক্যাম্পেইনটার নেতৃত্ব দেবেন। তার মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল এখনো খালেদা জিয়াকেই তাদের সামনে দেখতে চায়। তারেক রহমান তার গ্রহণযোগ্যতা সেখানে প্রমাণ করতে বা প্রতিষ্ঠা করতে পারেননি, এবং সে কারণে দিনাজপুর 3, বগুড়া 7, ফেনী 1 আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরারও এখন কিছুমাত্র ঠিক নাই, না সরকার, না সেনাবাহিনী, না কোনো তরফ থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। মনে রাখবেন, বিএনপি ঐকমত্য কমিশনের সভায় যেই সংস্কার প্রস্তাবে বিশেষভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার একটি হচ্ছে এই যে
একই সঙ্গে দলের কোনো নেতা, সংসদ নেতা, দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটিতে চরম বিরোধিতা, নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। কারণ বিএনপি এই স্থানে, এই পদে খালেদা জিয়াকে ভেবেছে। সে কারণেই খালেদা জিয়াকে একই সঙ্গে দলীয় নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে বিএনপির সকলে যতটা একমত, তারেক রহমানকে এই তিনটির কোনোটির শীর্ষ পদে দেখতে এখনো প্রস্তুত নয় বিএনপি। খালেদা জিয়াকেও এই পরিস্থিতিটা বুঝেই দল সামলাতে অনেক দিন ধরে একেবারে নীরব থাকার পর আবার সরব হয়ে ওঠার সিদ্ধান্ত নিতে হয়েছে। খালেদা জিয়া শারীরিকভাবে আবার সরব হতে পারবেন কিনা, সেই সুস্থতা তার বজায় থাকবে কিনা তা নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনি সেই শঙ্কাও তো আছে কে এতদিন খালেদা জিয়াকে চুপ করিয়ে রেখেছে। যে পক্ষটি খালেদা জিয়াকে এতদিন ধরে মাইনাস করে রেখেছে, চুপ করিয়ে রেখেছে, সে পক্ষটি কি সত্যি খালেদা জিয়াকে এবার সরব হতে দেবে? আসলে এই সব প্রশ্নের উত্তর মিলত যদি নিশ্চিত হওয়া যেত ফেব্রুয়ারিতেই নির্বাচনটি হবে। তারেক রহমান মূলত এই মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন দলকে সেই আস্থা দিতে, কিন্তু তার মনে সেই আস্থা নাই। কাজেই তার দল এখন নির্বাচন হবে এ আস্থা পায় কিনা বলা মুশকিল। তারেক রহমান নিজে কোনো আস্থা পাচ্ছেন না, কারণ তার উপর আস্থা রাখতে রাজি নন দলের ভেতরে, বাইরে, দেশে, বিদেশে কোনো পক্ষ। দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো যে বিএনপির এই মুহূর্তের শীর্ষ নেতা এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী নেতা, তিনি হঠাৎ করে লন্ডন যাত্রা করেছেন। এরকম একটি খবর গণমাধ্যমে এসছে। আমি একেবারে শতভাগ নিশ্চিত হতে পারছি না, কিন্তু যেহেতু দায়িত্বশীল পত্রিকাগুলো রিপোর্ট করেছে, ধরে নেওয়া যেতে পারে যে তিনি লন্ডনে যাচ্ছেন। কেন যাচ্ছেন? জনাব তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার জন্য। তো এখন এই আলোচনা কেন? প্রতিনিয়ত তাদের মধ্যে টেলিফোনে কথাবার্তা হচ্ছে, স্কাইপেতে কথাবার্তা হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং এই দলটি, জনাব তারেক রহমান সাহেব যতদিন লন্ডনে আছেন ততদিন তো তিনি স্কাইপের মাধ্যমে পরিচালনা করছেন। তো লন্ডনে গিয়ে যে বৈঠকগুলো সরাসরি হয়েছে মির্জা ফখরুল সাহেবের সাথে বা অন্য কোনো বিএনপি নেতাদের সঙ্গে, ওর ফলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসছে। তারেক রহমানের কোনো অভিনব সিদ্ধান্তে বাংলাদেশের যে রাজনীতিতে কোনো প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়েছে, কিংবা যেটাকে বলা হয় র্যাডিক্যাল চেঞ্জ, এরকম হয়েছে তার কোনো নজির নেই। বরং যে সকল নেতা লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে বৈঠক করেছেন, মেলামেশা করেছেন, এই সকল নেতা বাংলাদেশে এসে পরবর্তীকালে অনেকেই তাদের রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছেন এবং তারা যে কাজগুলো করার চেষ্টা করেছেন সেই কাজগুলো তাদের রাজনীতির ক্যারিয়ারে একটা বিরাট বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এটি হলো একটা বিষয়। তো কাজেই জনাব সালাউদ্দিন সাহেব এখন যে লন্ডনে গেলেন, সেটা যদি ইতিবাচক দিক আমরা ধরি, সেই ইতিবাচক দিক হলো সামনে তাকে কি করে মহাসচিব বানানো হবে বা কবে বানানো হবে এই বিষয়গুলো আলোচনা হতে পারে। অথবা এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে যে সকল জটিলতা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আসলে কি ধরনের আলোচনা হতে পারে, যেটা আসলে স্কাইপিতে সম্ভব হয় না, যেটা মুখোমুখি আলোচনা করলে হয়তো একটা সিদ্ধান্ত বের হয়ে আসে। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হতে পারে। আর থার্ডলি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন নভেম্বর মাসের মধ্যে, এরকম একটি ঘোষণা বিএনপির সব মহল থেকে দেওয়া হয়েছে এবং তিনি নিজেও সেই তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছে যে আমি খুব শীঘ্রই ফিরছি। তো সেক্ষেত্রে বিএনপি ইতিমধ্যে জানেন যে 238টি সিটে তাদের একক প্রার্থী তারা ঘোষণা করেছে। নির্বাচনের জন্য একেবারে আটঘাট বেঁধে তারা মাঠে নেমেছে এবং এই যে 238 জন প্রার্থীকে যাদের নাম ঘোষণা করে দেওয়া হলো, তারা স্ব নির্বাচনী এলাকাতে গিয়ে এখন মিছিল করবেন, মিটিং করবেন, নির্বাচনের আমেজ গড়ে তোলার চেষ্টা করবেন। এটা আগামী এক সপ্তাহে বাংলাদেশের যে রাজনৈতিক টোটাল কোর্স অফ অ্যাকশন, এটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেবে। কীভাবে দেবে সেটা আমি একটা ভিন্ন ভিডিওতে বলবো। শুধু এটাই বলি যে এখন আমরা এই মুহূর্তে রাজনীতির যে পরিণাম চিন্তা করছি, বিএনপির এই প্রার্থী ঘোষণার ফলে পুরো পরিণামটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে।
সেই উল্টানোটা বিএনপির জন্য ভালো হবে বা মন্দ হবে, কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো জনাব তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব তারা ফেস টু ফেস আলোচনা করতে চাচ্ছেন। 2 নম্বর হলো যে জামাত যেভাবে জিদ ধরেছে যে নভেম্বর মাসেই গণভোট হতে হবে, আর বিএনপি এই গণভোটের বিষয়টি প্রথমে এড়াতে চেয়েছে, আর সর্বশেষে তারা এই গণভোটের বিষয়টি মূলত জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে এই গণভোট আয়োজনের যে পরামর্শ দিয়েছে এর বাইরে বিএনপি যেতে চাচ্ছে না। এবং বিএনপি যদি এখন নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে অথবা জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে গণভোট মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়, তাহলে বিএনপি রাজনীতির একেবারে সর্বনাশ ঘটে যাবে। মানে পাশ করা তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের যে ফেল করতে কষ্ট হয়েছে, ঠিক জাতীয় নির্বাচনে একই অবস্থা হবে। এই যে 238 জন প্রার্থীকে ঘোষণা করতে দেওয়া হয়েছে, এটা যে কি হবে এটা আমরা এখন কল্পনাই করতে পারছি না। কাজেই বিএনপি এই জিনিসটা বোঝার কারণে তারা সেই গণভোটের ঝুঁকিতে যেতে চাচ্ছে না। 2 নম্বর হলো যদি গণভোট না হয়, বিএনপি, জামাত এবং অন্যান্য শক্তিগুলো মুখোমুখি দাঁড়ায় এবং এখানে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যদি শতরঞ্চির চাল চালে, তাহলে সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং আইনশৃঙ্খলা অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, নানা রকম যে শক্তির কথা আমরা শুনছি, যে 111, 211, -2, -3 যে সকল তথ্য আমাদেরকে আতঙ্ক ছড়াচ্ছে, সেইগুলো আরও প্রকট আকার ধারণ করবে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব আসবেন, তার জন্য বাসা ভাড়া করা থেকে শুরু করে বাসা ঠিক করা, এরপর যাকে বলা হয় তার ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি, তার আম্মার জন্য বুলেট প্রুফ গাড়ি, এবং যেভাবে যাকে বলা হয় তাদের নেতাকর্মীদের জন্য আরও 2টো বুলেট প্রুফ গাড়ি, 4টি বুলেট প্রুফ গাড়ি আমদানির যে অনুমোদন তারা সরকার থেকে নিয়েছে, এটা মূলত বিএনপির জন্য বুমেরাং হতে যাচ্ছে। এই গাড়িগুলো আমদানি করা হচ্ছে বা কবে আসবে আমি এটা জানি না, কিন্তু এই গাড়ির যে অনুমতি চাওয়া, ইট মিনস বিএনপি আসলে এই জনারণ্যকে ভয় পাচ্ছে। তাদের উপর বুলেট চালানো হতে পারে, তাদের উপর বোমা চার্জ করা হতে পারে, এবং তাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, তাদের জীবনের উপর ঝুঁকি রয়েছে। এই ভয় দিয়ে যুদ্ধ করা যায়, এই ভয় দিয়ে গেরিলা যুদ্ধ চালানো যায়, কিংবা নিষিদ্ধ রাজনীতি করা যায়, কিন্তু পাবলিক পলিটিক্স, জনগণের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে কোনো ভয় এবং আতঙ্ক থাকলে আর তারা রাজনীতি করতে পারে না। এখন ধরেন রাষ্ট্রে যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, তখন তো রাষ্ট্রই তাকে বুলেট প্রুফ গাড়ি দেবে, জেড ক্যাটাগরি সিকিউরিটি দেবে, কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশে বিরোধী দলে থেকে সরকারি অনুমোদন নিয়ে বুলেট প্রুফ গাড়িতে করে জনগণের মধ্যে গিয়ে সেখান থেকে নেমে তারপরে নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এটার একটা সিঙ্গেল উদাহরণ এই বাংলাদেশে নেই। বরং যারা জানতেন যে এইরকম ঘটনা ঘটতে পারে, যেমন বেনজির ভুট্টো, তিনি জানতেন যে তার উপর আক্রমণ হতে পারে, এমনকি পাকিস্তান সরকার তাকে সতর্ক করেছিল, পাকিস্তান সেনাবাহিনী তাকে সতর্ক করেছিল, কিন্তু সেটা ঝুঁকি নিয়েই তিনি কিন্তু জনগণের মধ্যে গিয়েছেন এবং সেভাবে তিনি মারা গিয়েছেন। কিন্তু তার এই মারা যাওয়ার কারণেই কিন্তু তার পরিবার রাজনীতিতে টিকে আছে, অন্যথায় বিলাওয়াল ভুট্টো, আসিফ আলী জারদারি, এদের নাম মানে পাকিস্তানের রাজনীতিতে থাকতো না। তো এইভাবে আসলে জনগণের মধ্যে ব্যারিকেড তৈরি করে, দেয়াল তৈরি করে, নিরাপদ দূরত্ব থেকে আসলে জনগণের রাজনীতি হয় না। স্কাইপের যে রাজনীতির যে সফলতা, বা ইন্টারনেটে তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন, এটা জনগণের মন এবং মননে তার ব্যাপারে কতটা প্রভাব তৈরি হয়েছে, তার ব্যাপারে কতটা ইতিবাচক বিষয় তৈরি হয়েছে, এটা তিনি বুঝতে পারবেন যখন জনগণের সঙ্গে তার সরাসরি কর্মদন, সরাসরি যোগাযোগ এবং অবাধে জনগণ তার কাছে যেতে পারবেন, তিনি জনগণের কাছে অবাধে যেতে পারবেন। কিন্তু তিনি যদি বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকেন, তারপর সেখান থেকে হাত নাড়ান এবং কোনো মতে মাথাটা উঁচু করেন, আবার একটু 1 মিনিটের মধ্যে সেখানে মাথা নুয়ে ফেলেন, এরকম 2-3টি ঘটনা ঘটার পরেই জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই বাংলাদেশের বাস্তবতা।
তো এই যে বুলেট প্রুফ গাড়ির কেনা, ধারণা, চিন্তা, চেতনা, এটি বিএনপির যে গণমুখী রাজনীতি, সেই গণমুখী রাজনীতিকে অনেক অনেক ধাপ পিছিয়ে দিল। আর বিএনপির নেতাকর্মীদের যে সাহস শক্তি, এমনকি জনাব তারেক রহমান সাহেবের যে ব্যক্তিগত সাহস শক্তি, এই সাহস শক্তিটাকে একেবারে বলতে গেলে শূন্যতে নামিয়ে আনা হলো এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে। রাষ্ট্রের একটা কতগুলো কৌশল রয়েছে, প্রতিপক্ষের কৌশল রয়েছে। আপনি যত ভয় দেখাতে পারবেন ততই আপনি রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রে সুবিধা লাভ করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো ফ্যাক্টরি বা কোনো শিল্প কলকারখানার মালিক হন, আপনি যদি আপনার স্টাফদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিছুদিনের জন্য আপনি একেবারে জাস্ট লাইক এ কিং সেভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটা সম্ভব হয় না। আর এখানে যারা এই কাজগুলো করে, মানে এই আতঙ্ক তৈরি করে, আলটিমেটলি তারাই সেই ফাঁদে মানে ফাঁদের মধ্যে পড়ে যায়। এখন এখানে বিএনপি যদি নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করার জন্য, উত্তম মনে করার জন্য এই কাজ করে থাকেন, তাহলে এটার দায় বিএনপিকে নিতে হবে। আবার অন্যদিকে যদি সেটা আওয়ামী লীগের কারণে হোক, জামাতের কারণে হোক, বিএনপি ভয় পেয়ে এই গাড়িগুলো কিনে থাকে, সেটাও বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়বে, মারাত্মক বুমেরাং হয়ে পড়বে। এবং বিএনপির এই প্রস্তুতি দেখে বিএনপি যারা প্রতিপক্ষ তারা হাসবে, ঠাট্টা করবে, টিটকারি করবে। দ্বিতীয়ত, এই যে তারেক রহমান সাহেব যে বারবার আসতে চাচ্ছেন, তিনি যদি এখন না আসেন নভেম্বর মাসে, তাহলে এটা তার জন্য হিতে বিপরীত হবে। আবার যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয়, কোনো কারণে একটি মাসও যদি পিছিয়ে যায়, 2টি মাসও যদি পিছিয়ে যায়, বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখা যাবে না। এবং এই যে 238 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো, তারা প্রত্যেকটা মানুষই এই যাকে বলা হয় ঠাট্টা মশকরা বা ট্রলের শিকার হবেন এবং তারা অনেকে দেউলিয়া হয়ে যাবেন। নির্বাচনের বাকি এখনও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস। এই 4 মাসে যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তাদেরকে প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকায় যেতে হবে এবং বড় বড় মিছিল করতে হবে, মিটিং করতে হবে এবং এই নির্বাচনী কার্যক্রম 4 মাস যদি চালাতে হয়, তাহলে এক একজনের কোটি কোটি নয়, কারো কারো ক্ষেত্রে শত শত কোটি টাকা খরচ হয়ে যাবে। সব প্রার্থী তো ধনী নয়, তারা এই টাকা আদায় করবে কোত্থেকে? চাঁদাবাজি করে, তারপর শেষে বিভিন্ন লোকের কাছ থেকে নিয়ে। এই যে 238 জন প্রার্থী, এই মুহূর্তে তারা রীতিমতো দেউলিয়া হয়ে যাবে। এবং এই কাজ তাদেরকে যে প্রভোগ করে করা হয়েছে, জামাত ইতিমধ্যে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারা যেইভাবে কাজ করছে, ট্রেডিশনালি বিএনপি তো সেইভাবে কাজ করতে পারবে না। বিএনপি কাজ করছে আওয়ামী লীগের মধ্যে। তারা যখন এই প্রার্থী যাবে, এই প্রথম দিনে যখন যাবে, অ্যাটলিস্ট সব প্রার্থীর জন্যই 100, 200, 300 করে গেট তৈরি হবে, মিছিল হবে, হুন্ডা আসবে, খাওয়া হবে, ভোজ হবে, এক একটা প্রোগ্রাম হবে নেতার, সে এক একটা প্রোগ্রামে মিনিমাম 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা খরচ হয়ে যাবে। এই টাকা কোত্থেকে আসবে? এই ভঙ্গুর অর্থনীতিতে। ফলে ডিসেম্বর পর্যন্ত, এই নভেম্বর এবং ডিসেম্বর, এই 2টা মাস পর্যন্ত, নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত এই টেমটা যদি বিএনপি ধরে না রাখতে পারে, এই প্রার্থী ঘোষণাটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। প্রার্থী যদি এলাকাতে যায়, লোকজন যদি না আসে, লোকজন বলবে আর ভোট পাচ্ছে না। আর জামাতের ভোট বা এনসিপির ধরলাম না, জামাত এবং আমি দক্ষিণাঞ্চলের কথা বলতে পারি, যেমন আমার এলাকাতে জামাতের যে ভোট আছে গলাচিপা 10 মিনাতে, তার সঙ্গে চরমোনাইয়ের ভোট আছে। আপনি যে কোনো একটা যাকে বলা হয় মানুষকে দাঁড় করিয়ে দেন, চোখ বুঝে জামাত এবং চরমোনাইয়ের যারা লোকজন আছে একেবারে গুনে গুনে সেই ভোটগুলো দিয়ে আসবে, একটাও কম বেশি হবে না। কিন্তু বিএনপির ভোট তো সেটা না। বিএনপির যদি ভোট কাউন্ট হয় 20,000, 40,000 লোকের মহড়াতাকে দেখাতে হবে। এটাই তাদের রাজনীতির ট্র্যাডিশন। তো এই যে যা কিছু হচ্ছে বা হলো, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই যে প্রার্থী ঘোষণা, এই প্রার্থী ঘোষণাটা যদি 2024 সনের এই নভেম্বর মাসে করা হতো, 2024 সনের নভেম্বর মাসে করা হতো, সরকার সেই 2025 সনের ডিসেম্বরে অথবা 2025 সনের 2024 সনের ডিসেম্বরে অথবা 2025 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে বাধ্য হতো। 2 নম্বর হলো যে এই প্রার্থীরা এখন তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, তারপরে অনিয়ম, দুর্নীতি, এগুলোর অভিযোগ আসছে এবং অনেকে তাদের এলাকাতে তাদের যথেষ্ট জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় এবং কোনো কারণে যদি
পরিবর্তিত পরিস্থিতিতে কোনো সরকার এসে চাঁদাবাজ ধরার কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা রক্ষার কথা চিন্তা করে, কোন দমন পীড়নের কথা চিন্তা করে, এই 238 জন যারা প্রার্থী আছে তাদের জীবন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে সেই ইন্ডিয়া উইন্স ফ্রিডমে একটা বিখ্যাত কথা লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলছেন যে জাতীয় জীবনে কখনো কখনো এমন ঘটনা আসে যখন প্রতিপক্ষের কথা মতো বা জনগণের কথা মতো নেতাকে চলতে হয়, এবং সেক্ষেত্রে নেতারও পতন হয়, জনগণের পতন হয়। আর যখন নেতা এমন একটা অবস্থায় থাকে, নেতা যেভাবে বলবে ওভাবেই সবাই সিদ্ধান্ত নেবে, এবং সেটাই জনগণের জন্য কল্যাণ করা হয়, নেতার জন্য কল্যাণ করা হয়। পড়ে দেখেন মাওলানা আবুল কালাম আজাদের। এখন বিএনপি আসলে নিজের থেকে কোনো কিছু করছে না গত 14 মাসে। তারা জনগণের ভয়ে কিছু কাজ করছে, জামাতের ভয়ে কিছু কাজ করছে, সমালোচনার জন্য কিছু কাজ করছে, এনসিপির ভয়ে কিছু কাজ করছে, আওয়ামী লীগের ভয়ে কিছু কাজ করছে, মানে সবসময় কমপ্লাই করার চেষ্টা করছে। এত মানুষকে খুশি করে, রাজি করে আসলে কখনো রাজনীতি হয় না। তো এই যে এখন রাজনীতি যে জটিল অবস্থায়, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে হাজারোটা সমস্যা তৈরি হয়ে আছে, সেই সমস্যার মধ্যে এখন বিএনপির প্রার্থী ঘোষণার কোনো দরকার ছিল না, সালাউদ্দিন সাহেবের লন্ডনে যাওয়া কোনো দরকার ছিল না। আর এই মুহূর্তে যে বাস্তব অবস্থা, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, এই মুহূর্তে সেটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না। সেটা বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ হেলিকপ্টার, যা কিছু হোক না কেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে বিএনপি যে কমপ্লাই করছে সব কিছুর সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে, জনগণের সঙ্গে, এটি বিএনপির জন্য কতটা বুমেরাং হয় তা দেখার জন্য জাস্ট ওয়েট ফর 7 days। আজকে এই ভিডিওটা করছি, তার থেকে 7 days-এর মধ্যে আপনি দেখতে পাবেন যে এই জিনিসগুলো কিভাবে বুমেরাং হয়ে বিএনপির জন্য ফিরে আসে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।